শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমি দেখাবো এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন, যেই এমসিকিউ কোশ্চেন গুলো পরীক্ষায় খুব বেশি টাইপের আসে। অর্থাৎ এই অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু 6 থেকে 7টা এমসিকিউ কোশ্চেন আসে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা করব যে এই কোন কোন টপিকস থেকে এই 6 বা 7টা এমসিকিউ থাকবে, এই বিষয়গুলো আজকে একবার স্পষ্টভাবে দিব এবং কোন অংশটুকু পড়তে হবে সেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। যদি আমি ভিডিওর প্রথমে একটু দেখা নেই, এই যে এভাবে প্রতিটি টপিকসের যে গুরুত্বপূর্ণ লাইন বা শব্দগুলো আছে ওই শব্দগুলোর সাথে আমরা এমসিকিউ মিলিয়ে মিলিয়ে দেখব যে কোনটা থেকে কোনটা আসছে। সো আমরা শুরু করি, সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রথমে দেখো এখানে আছে কমিউনিকেশন সিস্টেম এর মাধ্যমে আদান প্রদান করা হয় তথ্য। ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমে আদান প্রদান করা হয় কি তথ্য, কারণ আমরা জানি ডেটা কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ তথ্য আদান প্রদান করা হয় দুইটি ডিভাইসের। দেখো ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। তারপরে দেখো ডেটা কমিউনিকেশনে রিসিভার হিসেবে কোনটি কাজ করে। দেখো মডেম কিন্তু রিসিভার হিসেবে কাজ করতে পারে, মোবাইল ফোন সবসময় রিসিভার হিসেবে কাজ করে না, এবং টেলিফোন রিসিভার হিসেবে কাজ করে। তাহলে রিসিভার হিসেবে কাজ করে হচ্ছে মডেম এবং টেলিফোন এক্সচেঞ্জ। এখন আমরা দেখব টপিকস ভিত্তিক কিছু এমসিকিউ। প্রথমে আমরা টপিকটা পড়বো, তারপরে সেই সম্পর্কিত এমসিকিউ দেখব। তাহলে দেখো প্রতি সেকেন্ডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, এটা পরীক্ষা এমসিকিউতে আসে বেশি পরিমাণে। এছাড়াও কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস ইত্যাদি ব্যবহার করা যায়। ওকে, তারপরে আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডউইথ বা ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন স্পিড তিন প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড হচ্ছে 45 বিপিএস এবং সর্বোচ্চ হচ্ছে 300 বিপিএস, যেমন মেসেজে এটা ব্যবহার করা হয় মেসেজ প্রদানে। ভয়েস ব্যান্ড হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত এবং এটা ব্যবহার করা হয় টেলিফোনে। আর ব্রডব্যান্ড হচ্ছে 1 এমবিপিএস, এটা ব্যবহার করা হয় রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল ইত্যাদিতে। এখন দেখি এই টপিকস থেকে কি কি কোশ্চেন আসলো পরীক্ষায়। প্রথমে দেখো ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার, এটা পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসে। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত। আমরা জানি ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ বিট যাবে। তাহলে এখানে বলা আছে 5 সেকেন্ডে যায় এত, তাহলে আমাদের বের করতে হবে 1 সেকেন্ডে কত যায়। সো আমাকে এই 9000 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 1800 বিপিএস বা বিট পার সেকেন্ড। ওকে, তারপরে দেখো ফোন কলে ব্যান্ডউইথ কত। আমরা এখানে যদিও অন্য টপিকসের, এটা ফোন কলের ব্যান্ডউইথ হচ্ছে 0.5 এমবিপিএস, এটা ব্যান্ডউইথের একটা অংশ। ডেটা স্থানান্তরের হারকে বলা হয় ব্যান্ডউইথ। ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত, সেটা হচ্ছে 35। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ভয়েস ব্যান্ডের মাধ্যমে। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 300 বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের এককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়, বিপিএস দ্বারা হিসাব করা হয়। ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় কার্ড রিডারে ব্যবহৃত হয় এবং কিবোর্ডে ব্যবহৃত হয়। ওকে, অ্যাম্বুলেন্সে এইসব ব্যান্ডউইথ ব্যবহৃত হয় না। তারপরে দেখো যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় ট্রান্সমিশন মেথড। এটা এমসিকিউতে আসে, পাশাপাশি কতেও আসে। ট্রান্সমিশন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। তো সিরিয়াল হচ্ছে 1 বিট করে স্থানান্তরিত হয়, এর দক্ষতা কম। আর প্যারালাল হচ্ছে 8 অথবা 16 অথবা 32 বিট করে স্থানান্তরিত হয়, এর দক্ষতা বেশি। আরেকটা হচ্ছে এসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এখানে এসিনক্রোনাস এবং সিনক্রোনাস থেকে কিন্তু সিকিউ কোশ্চেনও হয়। তাহলে দেখো সিনক্রোনাস হচ্ছে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হয়, সময় ব্যবধান সমান থাকে না,
প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। সিনক্রোনাসে হচ্ছে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়, সময় ব্যবধান সমান থাকে, এখানে সময় ব্যবধান সমান থাকে না। আর সিনক্রোনাসে হচ্ছে সমান থাকে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, যেটা অ্যাসিনক্রোনাসে প্রয়োজন হয় না। আইসোক্রোনাসও হচ্ছে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয় এবং সময় ব্যবধান সমান থাকে না। দেখো সিনক্রোনাস এবং আইসোক্রোনাস দুইটা কিন্তু প্রায় সেম, দুইটার জাস্ট পার্থক্য হচ্ছে সিনক্রোনাসে সমান থাকে সময় ব্যবধান, আর এসিনক্রোনাসে সমান থাকে না। তাহলে দেখো দ্রুত গতির ট্রান্সমিশন হচ্ছে প্যারালাল, কারণ এখানে একসাথে অনেকগুলো ডেটা আদান প্রদান করা যায়। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন অর্থাৎ সময় বেশি নেয়, এটা হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাসে সবচেয়ে বেশি ডিলে হয়, অর্থাৎ সর্বনিম্ন সময় ডিলে মানে সর্বনিম্ন সময় লাগে, এটা হচ্ছে আইসোক্রোনাসে। ওকে, তারপর হচ্ছে রিয়েল টাইম অডিও ভিডিও ডেটা আদান প্রদানে কোনটি বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে, তাহলে মনে রাখবা অডিও ভিডিও ডেটা আদান প্রদানে ব্যবহৃত হয় আইসোক্রোনাস। এখন দেখো স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় কি, যেখানে প্রাইমারি স্টোরেজ, স্টোরেজ মানে হচ্ছে প্রাইমারি স্টোরেজ, তাহলে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, শুধুমাত্র এসিনক্রোনাসে। এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন করা যায় বা ট্রান্সমিট করা যায়। ওকে, সিনক্রোনাস হচ্ছে কি বিরতিহীন ভাবে ডেটা ট্রান্সমিট করা যায়। তারপরে হচ্ছে 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা হবে 72.73%। তারপরে দেখো বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি এবং ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট। ওকে, তারপরে দেখো কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহার করা হয়, যে কোনো সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, কারণ এখানে সাথে সাথে ডেটা আদান প্রদান করা হয়। তারপরে দেখো কমিউনিকেশন এর সময় ডেটা প্রবাহের দিককে ট্রান্সমিশন মোড বলা হয়, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তাকে বলা হয় ট্রান্সমিশন মোড। এটা কতেও আসে। ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে সর্বদা একমুখী, যেমন মাউস, কিবোর্ড, রেডিও। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয়মুখী কিন্তু ভিন্ন সময়ে। ঠিক আছে, উভয়মুখী তবে ভিন্ন সময়ে, যেমন ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে সর্বদা উভয়মুখী, যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। অন্যভাবে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এই তিনটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডেরই প্রকারভেদ, অর্থাৎ কয়জন গ্রাহক থাকবে এবং কয়জন প্রেরক থাকবে তার উপরে ভিত্তি করে। ইউনিকাস্ট হচ্ছে একজনে পাঠাবে এবং একজনে কেবল গ্রহণ করবে, এটাকে 1 to 1 বলা হয়, যেমন মোবাইল, টেলিফোন, ফ্যাক্স। মাল্টিকাস্ট হচ্ছে একজন পাঠাবে এবং নির্বাচিত কয়েকজন গ্রহণ করবে, অর্থাৎ এটাকে বলা হবে 1 to many, যেমন গ্রুপ এসএমএস, গ্রুপ এমএমএস ইত্যাদি। তারপর হচ্ছে ব্রডকাস্ট, এটা হচ্ছে একজন পাঠাবে এবং সবাই পাবে, এটাকে বলা হয় 1 to all, যেমন রেডিও, টেলিভিশন সম্প্রচার। তারপরে দেখো দুইটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশ করে কোনটি, ডেটা ট্রান্সমিশন মোড, যেটা আমরা সংজ্ঞা থেকে পাই, ডেটা আদান প্রদানের দিক নির্দেশ করে। তারপরে দেখো ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার। একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে বলা হয় কি, ফুল ডুপ্লেক্স, অর্থাৎ একই সাথে উভয় দিকে ডেটা প্রবাহ হবে। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড হচ্ছে সিমপ্লেক্স, কারণ হচ্ছে কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া অর্থাৎ প্রজেক্টর, কখনোই কিন্তু প্রজেক্টর থেকে কম্পিউটারে তথ্য আসে না, সবসময় কম্পিউটার থেকে প্রজেক্টরে যায়, এজন্য এটা হচ্ছে সিমপ্লেক্স। তারপরে দেখো নিচের চিত্রটি কোন মুডের অন্তর্ভুক্ত, এখানে একজন পাঠাইতেছে বাকিরা পাইতেছে, তাহলে ডেটা ট্রান্সমিশন মুড বলছে, সো এটা হবে কি, সিমপ্লেক্স। তারপরে এটার কিন্তু অন্য নাম ব্রডকাস্টও হইতে পারতে, কিন্তু এখানে যেহেতু ব্রডকাস্ট অপশনে নাই, এজন্য এখানে শুধু সিমপ্লেক্সই হবে, কারণ এখানে সব সময় একদিকে যাইতেছে।
আর ব্রডকাস্ট কিভাবে হয়, যেহেতু একজন পাঠাইতেছে এবং বাকি সবাই পাইতেছে, এজন্য এটা হবে ব্রডকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যক্তি পাবে, যেমন এখানে 5 জন আছে, 4জন আছে, এখান থেকে পাঠাইতেছে, ও পাইলো, 3 নাম্বার জন পাইলো না, আবার 4 নাম্বার জন পাইলো, এটা হচ্ছে মাল্টিকাস্ট। তারপরে দেখো নিচের চিত্রটি কোন ডেটা ডেলিভারি মোড। তাহলে এখানে দেখো একজন পাঠাইতেছে, সবাই পাইতেছে, সো এটা হবে ব্রডকাস্ট। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে প্রবাহিত হয়, এটা হবে ফুল ডুপ্লেক্স। ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে টিভি সম্প্রচার, যেহেতু একজন পাঠাবে সবাই দেখতে পাবে। ভিডিও কনফারেন্সিং হচ্ছে মাল্টিকাস্ট, গ্রুপ এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট। ফুল ডুপ্লেক্স মোডে চলে ফোন, মোবাইল ফোন চলে, রেডিও কিন্তু চলে না, এবং ল্যান্ড ফোন চলে, সো 1 এবং 3। তারপরে দেখো টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, টেলিভিশন সবসময় সিমপ্লেক্স, যেহেতু একদিকে যায়, মাল্টিকাস্ট হবে না, এবং ব্রডকাস্ট হবে, যেহেতু একজন পাঠাইলে সবাই পায়, সো 1-3। তারপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের এসএমএস এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করেন। এখন আমরা দেখি কোশ্চেন হচ্ছে উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়। দেখো ডেটা ক্লাস নেওয়া হয় কিসে, প্রজেক্টরে, প্রজেক্টর হচ্ছে সিমপ্লেক্স। অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড অর্থাৎ এসএমএস। এসএমএস হচ্ছে যেহেতু একজন পাঠায় এবং নির্ধারিত ব্যক্তি পায়, এজন্য এটা হবে ইউনিকাস্ট হইতে পারে, মাল্টিকাস্ট হইতে পারে, ব্রডকাস্ট হইতে পারে না, কারণ একসাথে সবার কাছে এসএমএস পাঠানো যায় না। তারপরে হচ্ছে কেবল মাধ্যম, টুইস্টেড পেয়ার কেবল, জোড়ায় জোড়ায় থাকে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। জোড়ায় জোড়ায় পাকানো থাকে বা মোড়ানো থাকে, সাধারণত সাদা বর্ণের হয়। এই কেবল দুই ধরনের হয়, কম দূরত্বে যোগাযোগের জন্য টেলিফোন লাইনে ব্যবহার করা হয়, ল্যান্ড নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এর ট্রান্সমিশন লস হচ্ছে বেশি। এই টুইস্টেড পেয়ার কেবলের ট্রান্সমিশন লস সবচেয়ে বেশি, ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস থেকে 10 জিবিপিএস। কোএক্সিয়াল কেবল হচ্ছে ভিতরের কেন্দ্রে একটি কপার ওয়্যার থাকে, অর্থাৎ ভিতরে একটা কপারের তার থাকে, যাকে বলা হয় কি কোর। কেবল টিভি নেটওয়ার্কে, সিসিটিভি নেটওয়ার্কে এই কেবল ব্যবহৃত হয়। ডেটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, অর্থাৎ কম পরিমাণে ডেটা হারিয়ে যায়, এবং ব্যান্ডউইথ হচ্ছে 200 এমবিপিএস। সর্বোপরি ফাইবার অপটিক কেবল, ভিতরের কেন্দ্রে একটি সিলিকা থাকে বা স্বচ্ছ প্লাস্টিক বা কাঁচ থাকে। সাধারণত এক দেশ থেকে অন্য দেশে তথ্য প্রেরণায় সমুদ্রের তলদেশে এই কেবল স্থাপন করা হয়। তাহলে সমুদ্রের তলদেশে স্থাপন করা হয় হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই কেবল তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত। ওকে, শুধুমাত্র এই ফাইবার অপটিক কেবলেই তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত। এই কেবল দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে তথ্য আদান প্রদান হয়, তাই ট্রান্সমিশন লস নেই, এর ব্যান্ডউইথ হচ্ছে সর্বাধিক। তাহলে দেখো কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার হচ্ছে 200 এমবিপিএস। টুইস্টেড পেয়ার কেবলের রং হচ্ছে সাধারণত সাদা। কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটাকে বলা হয় এসটিপি, আরেকটা শিল্ডেড, একটা হচ্ছে শিল্ডেড, আরেকটা হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড কে বলা হয় এস, আরেকটা হচ্ছে আনশিল্ডেড। ওকে, তারপরে আসো নিচের কোন কেবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ। সর্বোচ্চ হচ্ছে ফাইবার অপটিক কেবলে, কারণ এখানে আলোর গতিতে তথ্য আদান প্রদান হয়। বাংলাদেশের কোথাও সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়, কক্সবাজারে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন আছে। সাবমেরিন কেবল ব্যবহৃত হয় ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, তবে আরেকটা আছে সাবমেরিন কেবল, বা এটাকে হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলেরই অপর নাম হচ্ছে সাবমেরিন কেবল। এর আরেকটা গ্রাউন্ড স্টেশন আছে, সেটা হচ্ছে কুয়াকাটা। ঠিক আছে, অপশনে যদি কুয়াকাটা থাকে তাহলে সেটাও কিন্তু হবে, কারণ এই দুইটা হচ্ছে পুরা বাংলাদেশে দুইটা সাব ল্যান্ডিং স্টেশন আছে, সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন আছে, একটা হচ্ছে কক্সবাজার, আরেকটা হচ্ছে কুয়াকাটা। ইন্টারনেট সংযোগের জন্য এটা ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1500 ন্যানোমিটার। অপটিক ফাইবারের সবচেয়ে ভিতরের অংশকে বলা হয় কোর। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে। অপটিক ফাইবার কেবলের সুবিধা হচ্ছে এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয়, এটা সত্য। এটি রক্ষণাবেক্ষণ কিন্তু সহজতর না, এটা অনেক কঠিন, যেহেতু সাগরের তলদেশে থাকে। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত, অর্থাৎ 1 এবং 3।
তারপরে দেখো বেতার তরঙ্গ, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এ তরঙ্গ যে কোনো বাধা অতিক্রম করতে পারে, যে কোনো বাধা অতিক্রম করতে পারে, বিষয়টা মনে রাখতে হবে। পরিবেশের তাপ ও চাপ দ্বারা কোনো প্রভাবিত হয় না। এর তরঙ্গ দৈর্ঘ্য আয়োনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে। ওকে, আয়োনোস্ফিয়ার পর্যন্ত এই রেডিও তরঙ্গ বিস্তৃত থাকে। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটি কোনো বাধা অতিক্রম করতে পারে না, পাহাড় পর্বত এসব বাধা অতিক্রম করতে পারে না। পরিবেশের তাপ চাপ দ্বারা প্রভাবিত হয়। এই ওয়েভ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে টেরেস্টেরিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। পাহাড় পর্বত সহ দূরবর্তী স্থানে এই মাধ্যমে যোগাযোগ করা হয়। আরেকটা হচ্ছে ইনফ্রারেড, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ। এই তরঙ্গ দৈর্ঘ্য কোনোই বাধা অতিক্রম করতে পারে না, পরিবেশের তাপ চাপ দ্বারা প্রভাবিত হয়। অল্প দূরত্বে তথ্য আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন রেডিও, টিভি, এসি, খেলনা গাড়ি ইত্যাদির যে রিমোট আছে সকল রিমোটে হচ্ছে ইনফ্রারেড ব্যবহার করা হয়। কোনো ওয়েবই বাঁকা পথে চলতে পারে না, এটা মনে রাখতে হবে, কোনো ওয়েবই কখনোই বাঁকা পথে চলতে পারে না। জিইও স্যাটেলাইট ভূমি থেকে, অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট যেগুলো অর্থাৎ ভূ স্থির যে উপগ্রহ, এই উপগ্রহগুলো হচ্ছে ভূমি থেকে 36,000 কিলোমিটার উপর স্থাপন করা হয়। অর্থাৎ ভূ স্থির যে উপগ্রহগুলো আছে, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, যেটা বর্তমান হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট, এটা হচ্ছে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছে। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যিক? এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয় ইনফ্রারেড, সকল রিমোটেই কিন্তু ইনফ্রারেড ব্যবহার করা হয়। টেরেস্টেরিয়াল ট্রান্সমিশন বসানো হয় কোনটিতে? বড় বড় টাওয়ারে বসানো হয়। 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড। ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল রেডিও ওয়েভ। মডেম কিন্তু মাধ্যম না, এটা হচ্ছে একটা উপাদান। ঠিক আছে, তারপর হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আইইই 802.15। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট এবং প্যান। একটি পিকোনেটে 255টি স্লেভ নোড থাকতে পারে, তবে এক সময়ে 8টি নোড সক্রিয় থাকে। অর্থাৎ এই যে ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, এই নেটওয়ার্ককে বলা হয় কি? পিকোনেট। একটা পিকোনেটে 250টা ডিভাইস যুক্ত করা যাবে, তবে একই সময়ে সর্বাধিক 8টা ডিভাইস সক্রিয় থাকতে পারবে, বাকিগুলো নিষ্ক্রিয় থাকবে। এর কভারেজ এরিয়া হচ্ছে 1 থেকে 100 মিটার। এর ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস বা তার বেশি। ব্যক্তিগত কাজে যে কোনো স্থানে এটি ব্যবহার করা যায় বা তৈরি করা যায়। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আইইই 802.11। সিকিউ এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওয়াইফাই এর মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় ল্যান নেটওয়ার্ক। এর কভারেজ এরিয়া হচ্ছে 50 থেকে 200 মিটার। দেখো, ব্লুটুথ হচ্ছে 1 থেকে 100 মিটার, ওয়াইফাই হচ্ছে 50 থেকে 200 মিটার, এর ব্যান্ডউইথ হচ্ছে 10 থেকে 50 এমবিপিএস। সাধারণত কোনো অফিস বা প্রতিষ্ঠানে নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স হচ্ছে আইইই 802.16। এর মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় ম্যান, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর কভারেজ এরিয়া হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার, ব্যান্ডউইথ হচ্ছে 300 থেকে 75 এমবিপিএস, 30 থেকে 75 এমবিপিএস। কোন শহরে নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়। তাহলে দেখো কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড ফর্ম? আইইই 802.15। ব্লুটুথের মাধ্যমে গঠিত হয় হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটি পিকোনেটে কয়টি দাস বা স্লেভ নোড থাকতে পারে? 255টি। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 এবং 802.11 হচ্ছে ল্যান। অর্থাৎ ওয়াইফাই এর মাধ্যমে যে প্রযুক্তি গঠিত হয় বা যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ওয়াইম্যাক্স, এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 802.16। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য সুবিধাজনক হচ্ছে ওয়াইম্যাক্স, যেহেতু এটা দূরবর্তী স্থানে ব্যবহার করা যায়। ওয়াইম্যাক্স কোন ধরনের? এটা হচ্ছে ম্যান ধরনের, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য আছে, কভারেজ এরিয়ার পার্থক্য আছে, ট্রান্সমিশন স্পিডেরও পার্থক্য আছে, ট্রান্সমিশন মুডেরও পার্থক্য আছে। কারণ ওয়াইফাই হচ্ছে একমুখী এবং ওয়াইম্যাক্স হচ্ছে সব সময় দ্বিমুখী। ওয়াইফাইও দ্বিমুখী কিন্তু ভিন্ন সময়ে দ্বিমুখী, এক সময় একদিকে যাবে অন্য সময় অন্যদিকে যাবে, কিন্তু ওয়াইম্যাক্স হচ্ছে সর্বদাই দ্বিমুখী। তারপরে দেখা মোবাইল ফোনের প্রজন্ম থেকে এমসিকিউ আসতে পারে। প্রথম প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে রেডিও সিগন্যাল।
আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না, সিগন্যাল এনকোডিং পদ্ধতি ছিল এফডিএমএ, এটা মোস্ট ইম্পর্টেন্ট এফডিএমএ। সেমিকন্ডাক্টর এবং মাইক্রো প্রসেসর প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে সেমিকন্ডাক্টর এবং মাইক্রো প্রসেসর প্রযুক্তি ব্যবহৃত করা হয়তো প্রথম প্রজন্মে। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আন্তর্জাতিক রোমিং সুবিধা শুরু হয় সীমিত আকারে। এনকোডিং পদ্ধতি এফডিএম এর পাশাপাশি টিডিএমএ এবং সিডিএমএ যুক্ত হয়। এই প্রজন্মে সর্বপ্রথম প্রিপেড পদ্ধতি চালু হয়। ওকে, এসএমএস এবং এমএমএস সেবা চালু হয় দ্বিতীয় প্রজন্মে। তৃতীয় প্রজন্মে হচ্ছে আন্তর্জাতিক রোমিং সুবিধা ব্যাপকভাবে চালু হয়, মোবাইল ব্যাংকিং শুরু হয় অর্থাৎ বিকাশ, নগদ ইত্যাদি শুরু হয়, ই কমার্স, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি শুরু হয়, ইডিজিই অর্থাৎ জিপিআরএস পদ্ধতি চালু হয়। তাহলে চতুর্থ প্রজন্ম হচ্ছে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যায়, উন্নত মানের মোবাইল টিভি ব্যবহার করা যায়, সার্কিট সুইচ এবং পকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা যায়। তারপরে পঞ্চম প্রজন্ম হচ্ছে 4K টিভি দেখা যায় এবং 5G সেবা চালু হয়, ব্যান্ডউইথ হচ্ছে 1 থেকে 10 Gbps। তাহলে দেখে এখান থেকে যেসব কোশ্চেন আসছে পরীক্ষায়, মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার করা হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে ব্যবহার করা হয়। রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্ম ব্যবহৃত হয়? দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল সিগন্যাল পদ্ধতি ব্যবহার করা হয়। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য? আইপি নির্ভর অর্থাৎ প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক। জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল পকেট রেডিও সার্ভিস। তারপর হচ্ছে জিসিএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। কোন প্রজন্মে মোবাইলে সর্বপ্রথম এমএমএস চালু হয়? দ্বিতীয় প্রজন্মে। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? স্টার টপোলজি। কোন প্রজন্মে মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড গতি ব্যবহার করা হয়? চতুর্থ প্রজন্মে। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? সিডিএম এ প্রযুক্তির মোবাইল ফোনকে। সাধারণত মোবাইল কমিউনিকেশন হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, শুধুমাত্র কথা বলার জন্য না, কারণ আমরা এসএমএস পাঠাইতে পারি। ফুল ডুপ্লেক্স অর্থাৎ 1 এবং 3। এখন আমরা নেটওয়ার্কের আরেকটা প্রকারভেদ দেখব, এটা হচ্ছে এরিয়ার উপরে ভিত্তি করে, যে কভারেজ এরিয়ার উপরে ভিত্তি করে। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটি যে কোনো জায়গায় তৈরি করা যায়। এর কভারেজ এরিয়া হচ্ছে 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন ব্লুটুথ সিস্টেম যে মাউস কিবোর্ড আছে সবগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা বিল্ডিং এর একই বিল্ডিং এর মধ্যে স্থাপন করা হয়। এর কভারেজ এরিয়া হচ্ছে 100 মিটার এবং কোনো অফিস বিভিন্ন কম্পিউটারে এই নেটওয়ার্ক সিস্টেম স্থাপিত হয়। তারপরে হচ্ছে ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, কোন কলেজের বিভিন্ন ভবনের মধ্যে এই নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা হয়। এর কভারেজ এরিয়া হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার এবং শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত করা হয়। এটা এমসিকিউর পাশাপাশি সিকিউর জন্য একটু পড়ে রাখবা, সিকিউ এখান থেকে কোশ্চেন হয়। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা কোনো শহরের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপনের জন্য তৈরি করা হয়। এর কভারেজ এরিয়া হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং কেবল টিভি নেটওয়ার্ক এটি ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এক দেশ থেকে অন্য দেশে তথ্য আদান প্রদানে এটা ব্যবহার করা হয়। এর কভারেজ এরিয়া অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, এটার কোনো নির্দিষ্ট সীমা থাকে না। তাহলে আমরা কোশ্চেনগুলো একটু দেখে নেই যে অধ্যায় থেকে কি কি কোশ্চেন হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করা হয় ল্যানে, একই ভবনের বিভিন্ন কক্ষে হচ্ছে ল্যান। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, তিনটাই হবে। একটি রুমে থাকা ল্যাপটপগুলোর মধ্যে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি হবে ডব্লিউল্যান। উদ্দীপকের যেহেতু লোকাল এরিয়া নেটওয়ার্ক এজন্য হবে ল্যান, ডব্লিউল্যান। উদ্দীপকের নেটওয়ার্ক কেবলগুলো হচ্ছে কেবল মাধ্যম হইতে পারে, ক্লায়েন্ট সার্ভারও হইতে পারে, ওয়াইফাই মাধ্যম হইতে পারে। তারপরে দেখো কলেজের বিজ্ঞান ভবনে 20টি কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত করা হইলো, যেহেতু একই ভবনের ভিতরে একাধিক কম্পিউটার, সো এটা হবে ল্যান। উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কেমন? দেখো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ক্লাস নেয়, তাহলে এটা হবে কি মাল্টিকাস্ট। ওকে, তারপরে দেখো মডেম, অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক ভিত্তিক যেসব ডিভাইস গুলো আছে এইসব ডিভাইস গুলো, যেমন একটি মডেম হচ্ছে এটি একটি কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছে দেয়।
মডুলেশন, এই যে এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে হচ্ছে মডেম। সো এখান থেকে একটা কোশ্চেন আছে, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করাকে বলা হয় মডুলেশন এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করাকে বলা হয় ডিমডুলেশন। এনআইসি কার্ড কম্পিউটারকে নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রিপিটার হচ্ছে যখন কোনো নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রেরণ করা হয় তখন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে কি হয়, এর অ্যাটেনুয়েশনের কারণে দুর্বল হয়, অর্থাৎ শক্তি বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করা হয়। এখান থেকে একটা সংকেত পাঠাইলে এখানে আসার পরে এটা কি হয়, উইক হয়ে যায়। তো এখানে একটা রিপিটার ইউজ করে এই সংকেতের শক্তি আবার বৃদ্ধি করা হয়। তারপর হচ্ছে হাব হচ্ছে একাধিক নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে। সুইচ হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের মধ্যে সার্ভারের সংযোগ স্থাপন করে। রাউটার হচ্ছে এটা একটা নেটওয়ার্ক কানেক্টিভ ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট একাধিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে। আর ব্রিজও একটা নেটওয়ার্ক সংযুক্তকরণের ডিভাইস, কিন্তু এটা হচ্ছে এই বৃহত্তর নেটওয়ার্ক গঠনের জন্য এই ডিভাইস ব্রিজকে ব্যবহার করা হয়। কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ডটি ব্যবহার করা হয় তাকে বলা হয় এনআইসি কার্ড। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব, সেটা হচ্ছে সুইচে সম্ভব। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়, হাব ব্যবহার করা হয়। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতের পরিণত করাকে বলা হয় ডিমডুলেশন। মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তার থাকবে হচ্ছে 66টা। তারপরে হচ্ছে কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবলের দরকার হয়, মেশ টপোলজিতে। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়, সেটা হচ্ছে সুইচ। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় সক্রিয় হাব ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় হাব এবং সুইচ তিনটায় ব্যবহার করা যায়। তারপরে এখন আমরা দেখব টপোলজি থেকে কিছু কোশ্চেন। টপোলজি হচ্ছে বাস টপোলজি। এই টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার যুক্ত থাকে, মূল কেবলটিকে বলা হয় ব্যাকবোন। এই টপোলজির কোনো একটি নোড নষ্ট হলে অন্য নোডগুলো প্রভাবিত হয় না, সহজে কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করা যায় এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়। মূল কেবল বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে যায়। রিং টপোলজি হচ্ছে কম্পিউটারগুলো পার্শ্ববর্তী দুইটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে এবং চক্রাকারে সাজানো থাকে। এই পদ্ধতিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, কোনো কেন্দ্রীয় ডিভাইসেরও প্রয়োজন হয় না। একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমটাই অকার্যকর হয়ে যায়। এই টপোলজিতে ডেটার নিরাপত্তা কম। তারপরে হচ্ছে স্টার টপোলজি। স্টার অর্থাৎ তারার মতো সাজানো থাকে, একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবগুলো যুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসটিকে হাব অথবা সুইচ বলা হয়। সো দেখো, স্টার টপোলজিতে যে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি, হাব অথবা সুইচ। নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কের বাকি অংশের উপরে তার কোনো প্রভাব পড়ে না। এই টপোলজিতে ডেটার নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে ট্রি টপোলজি। এই টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো যুক্ত থাকে, এই জন্য এর নাম দেওয়া হয় ট্রি টপোলজি। এই টপোলজির মূল কম্পিউটারকে বলা হয় হোস্ট বা রুট বা সার্ভার কম্পিউটার। এই হোস্ট কম্পিউটারের সাথে এক বা একাধিক স্তরের কম্পিউটারগুলো যুক্ত থাকে। এখানে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমের উপরে প্রভাব পড়ে না, কিন্তু হোস্ট কম্পিউটারটা যদি নষ্ট হয় তখন পুরো নেটওয়ার্কই অকেজো হয়ে যায়। তারপরে আছে মেশ টপোলজি। এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্য সবগুলো কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। এই টপোলজিতে ডেটার নিরাপত্তা সবচেয়ে বেশি থাকে এবং ডেটা ট্রান্সমিশন গতি সবচেয়ে বেশি হয়। আর হাইব্রিড টপোলজি হচ্ছে সবগুলো অর্থাৎ অন্যান্য টপোলজির সমন্বয়ে গঠিত একটা টপোলজি, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এখানে ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে কম্পিউটার যুক্ত করা যায়। তো এটাও হচ্ছে সবচেয়ে সুবিধাজনক একটা পদ্ধতি। এখানে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ডেটা ট্রান্সমিশনের হার হ্রাস পায়। দেখো, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, স্টার টপোলজিতে থাকে, যার নাম হচ্ছে হাব বা সুইচ। কোন টপোলজিতে দুইটি টার্মিনেটর থাকে, সেটা হচ্ছে বাস টপোলজিতে। দেখো, উপরের চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন টপোলজি নেটওয়ার্ক যুক্ত আছে। তাহলে এখানে আমরা দেখি কি কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বাস টপোলজির মতো আছে, এখানে রিং টপোলজির মতো আছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রি টপোলজির মতো আছে, এখানে আবার দেখতে পাচ্ছি সবগুলোর সাথে যুক্ত আছে অর্থাৎ মেশ টপোলজি। সো এখানে মোট 4টা টপোলজি আছে। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার সরাসরি যুক্ত থাকে?
প্রথম এবং শেষ কম্পিউটার সরাসরি যুক্ত থাকে হচ্ছে রিং টপোলজিতে। রিং টপোলজিতে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে, এজন্য এই কম্পিউটারটা আবার শেষ কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। আরেকটা হচ্ছে মেশ টপোলজি, যেখানে সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। তাহলে এখানে হবে হচ্ছে রিং টপোলজি এবং মেশ টপোলজি। 10টি কম্পিউটার একটি তারের সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হবে বাস টপোলজি। চিত্র 2 কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে বাস টপোলজি। চিত্র 1 টপোলজির নোডগুলো পরস্পরের সাথে যুক্ত করলে কোন টপোলজি হবে? সেটা হবে মেশ টপোলজি। এখন আছে রিং টপোলজি, এভাবে যুক্ত করে দিলে হয়ে যাবে মেশ টপোলজি। তারপরে দেখো চিত্রের নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে স্টার টপোলজি, কারণ এই যে হাব আছে, ঠিক আছে, হাব ব্যবহার করা হয় স্টার টপোলজিতে। এ ও বি এর মধ্যে সর্বোচ্চ গতির ডেটা আদান প্রদানের জন্য উচিত হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা, কারণ সুইচ বেশি পরিমাণে ডেটা আদান প্রদান করতে পারে। রাউটার হবে না, রাউটার হচ্ছে নেটওয়ার্কে সংযোগ করে। আর টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে অপটিক ফাইবার কেবল ব্যবহার করা। সো 1 এবং 3 হবে অ্যান্সার। স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার জন্য কোনটি উত্তম? সেটা হবে ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করা উত্তম। তো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয় না, কয়েকটা এমসিকিউ দিছি, আশা করি এখান থেকে কমন করবেই। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমরা যে অনলাইন স্টোরেজ ব্যবহার করি, যেমন গুগল ড্রাইভ, এই সবগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর অংশ। ক্লাউড কম্পিউটিং এর সুফল হচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য। কোনটি ক্লাউড স্টোরেজ নয়? যেমন হার্ড ড্রাইভ কখনো ক্লাউড কম্পিউটিং হবে না, কারণ ক্লাউড কম্পিউটিং হচ্ছে সফট ড্রাইভ, যেমন গুগল ড্রাইভ, যেটা কোনো আমরা হার্ড ডিভাইস ব্যবহার করতে পারি না। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন, কারণ এটা হবে না। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং সার্বক্ষণিক ব্যবহার করা যায়। তারপরে দেখো এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট অতি উচ্চ গতি সম্পন্ন ডিজিটাল সেবা পায়। সো এটা হবে ক্লাউড কম্পিউটিং, যেহেতু অটো আপডেট হয় এবং উচ্চ গতির সুবিধা পায়। সার্ভিসের ক্ষেত্রে প্রদত্ত হচ্ছে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ হয়। ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয়, বিষয়টা এরকম না, যতটুকু ব্যবহার করে ততটুকুই মূল্য দিতে হয় এবং রক্ষণাবেক্ষণের খরচ নেই। সো 1 এবং 3। তো এই পর্যন্ত ছিল এই অধ্যায়ের কোশ্চেনগুলো। আশা করি এই অংশগুলো পড়লে তোমরা এখান থেকে 6টা বা 7টা এমসিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। সো ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।